জি হ্যাঁ। জগদীশ চন্দ্র বসু নাম তার, যার কথা পৃথিবীর মানুষ জানে। জগদীশ চন্দ্র বসু যার নাম, যার কথা পৃথিবীর মানুষ জানে। গাছের যে প্রাণ আছে তিনি বললেন, গাছের যে প্রাণ আছে তিনি বললেন। বড় বিজ্ঞানী আইনস্টাইন ঠিকই চিনেছেন তাকে, তিনি আমাদের খুব গর্বের, ভুলিনি আমরা যাকে। বড় বিজ্ঞানী আইনস্টাইন ঠিকই চিনেছেন তাকে, তিনি আমাদের খুব গর্বের, ভুলিনি আমরা যাকে। জগদীশ চন্দ্র বসুই প্রথম বিনা তারে বার্তা পাঠিয়ে দিলেন। জগদীশ চন্দ্র বসুই প্রথম বিনা তারে বার্তা পাঠিয়ে দিলেন। ইতালির মার্কনি তার উপরে, ইতালির মার্কনি তার উপরে সমস্ত কৃতিত্ব একাই নিলেন, সমস্ত কৃতিত্ব একাই নিলেন। তিনি নেই তবু তিনি যে আছেন তার কীর্তি জড়িয়ে, বড় বলে তাকে বিশ্বকবি দিলেন তিলক পরিয়ে, বড় বলে তাকে বিশ্বকবি দিলেন তিলক পরিয়ে। জগদীশ চন্দ্র বসু নাম তার, যার কথা পৃথিবীর মানুষ জানে। জগদীশ চন্দ্র বসু যার নাম, যার কথা পৃথিবীর মানুষ জানে। গাছের যে প্রাণ আছে তিনি বললেন, গাছের যে প্রাণ আছে তিনি বললেন। বড় বিজ্ঞানী আইনস্টাইন ঠিকই চিনেছেন তাকে, তিনি আমাদের খুব গর্বের, ভুলিনি আমরা যাকে। বড় বিজ্ঞানী আইনস্টাইন ঠিকই চিনেছেন তাকে, তিনি আমাদের খুব গর্বের, ভুলিনি আমরা যাকে। জগদীশ চন্দ্র বসুই প্রথম বিনা তারে বার্তা পাঠিয়ে দিলেন। জগদীশ চন্দ্র বসুই প্রথম বিনা তারে বার্তা পাঠিয়ে দিলেন। ইতালির মার্কনি তার উপরে, ইতালির মার্কনি তার উপরে সমস্ত কৃতিত্ব একাই নিলেন, সমস্ত কৃতিত্ব একাই নিলেন। তিনি নেই তবু তিনি যে আছেন তার কীর্তি জড়িয়ে, বড় বলে তাকে বিশ্বকবি দিলেন তিলক পরিয়ে, বড় বলে তাকে বিশ্বকবি দিলেন তিলক পরিয়ে। জগদীশ চন্দ্র বসু নাম তার, যার কথা পৃথিবীর মানুষ জানে। জগদীশ চন্দ্র বসু যার নাম, যার কথা পৃথিবীর মানুষ জানে। গাছের যে প্রাণ আছে তিনি বললেন, গাছের যে প্রাণ আছে তিনি বললেন। বড় বিজ্ঞানী আইনস্টাইন ঠিকই চিনেছেন তাকে, তিনি আমাদের খুব গর্বের, ভুলিনি আমরা যাকে। বড় বিজ্ঞানী আইনস্টাইন ঠিকই চিনেছেন তাকে, তিনি আমাদের খুব গর্বের, ভুলিনি আমরা যাকে। জগদীশ চন্দ্র বসুই প্রথম বিনা তারে
বার্তা পাঠিয়ে দিলেন জগদীশ চন্দ্র বসুই প্রথম বিনা তারে বার্তা পাঠিয়ে দিলেন ইতালির মার্কনি। প্রিয় শ্রোতা, আপনারা তো আমাদের সঙ্গে আছেনই, আর আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক জায়গায়, যে জায়গায় হয়তো অনেকেরই আসা হয় না, কিন্তু কেন হবে না? আমাদের যিনি আমাদের জন্য এত করেছেন, তাকে কেন জানবো না, কেন শুনবো না, কেন দেখবো না? এবং সেই জানাশোনার জন্যই আমরা ঢাকার অদূরে এখন সেই রাড়িখাল গ্রামের একটা ঐতিহ্যবাহী জায়গা, যেখানে জন্মেছিলেন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, এবং তার কথাই আমরা বলবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে, এটি হলো স্যার জগদীশ চন্দ্র বসুর জাদুঘর, এবং এই জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটাকে জড়িয়ে এত দেখার কিছু আছে যা না দেখলে বিশ্বাস করার মতো নয়। আমরা চাইব যে আপনারা আসবেন, তার আগে আমরা যে গল্পটি এখন শোনাবো, যাতে আপনাদের দেখতে আগ্রহ সৃষ্টি হয়, সেই জন্যই আমরা এখন শুনতে থাকি। আর আমার মুখোমুখি এখন যিনি দাঁড়িয়ে, তিনি একজন গবেষক, এবং গবেষণা করেছেন স্যার জগদীশ চন্দ্র বসুর উপরেই। তার ভীষণ দরদের কাজ। আমরা তার একটি বই দেখছি যেখানে বইয়ের শিরোনাম বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, নাম তার মোহাম্মদ জমির। আমরা তার পুরো পরিচিতি তার মুখ থেকেই শুনি। আপনি আপনার পরিচয়টা দেবেন। আমার নাম মোহাম্মদ জমির খান। আমি স্কুলে একজন প্রাক্তন ছাত্র, এবং ওনার স্কুলে এখন আমি আবার করি, এবং বিশেষ করে ওনার উপরে আমি গবেষণা করছি এই জন্য যে আমার নতুন যারা প্রজন্ম এটা কিছু জানছেন না, শিখতে পারছেন, তাদের উপরে আমার লেখায় আমি কেন আপনার এই ভালোবাসার জন্ম? আমার ইচ্ছা এখানে আমি যখন ছাত্র ছিলাম, এখন যখন কাজ করছি, আমার ইচ্ছা ওনাকে ব্যাপকভাবে আমার নতুন যারা প্রজন্ম আছে এদের মাঝখানে ছড়িয়ে দেওয়া, এদের মাঝখান থেকে নতুন একজন বৈজ্ঞানিক সৃষ্টি হওয়া, এটাই আমার ইচ্ছা সবচেয়ে বেশি। প্রিয় শ্রোতা, আমাদের মনের জগৎ জুড়ে এখন জগদীশ চন্দ্র বসু, এবং আমরা এখন দাঁড়িয়ে জগদীশ চন্দ্র বসু জাদুঘরে। এই জাদুঘরে আপনারা এটা কি দেখতে পাবেন, তারই এক ঝলক আমরা শুনি। আমাদের মোহাম্মদ জমির ভাই, আপনি বলবেন। এখানে দেখবার মতো আমরা কলকাতাতে কিছু ছবি সংগ্রহ করি, এবং সেগুলো আমরা ডিসপ্লে করে রেখেছি। বিভিন্ন শিল্পী বিভিন্ন আঁকার ছবি রয়েছে, এবং আমারও কিছু ছবি এখানে আঁকা আছে। এখানে আপনি ওই যে হাত দেওয়া যে ছবিটা দেখতেছেন, মূলত এই ছবিটা দেখলেই আমরা চিনতে পারি জগদীশ বসু। বিভিন্ন টাইপের ছবি রয়েছে, সেগুলো যারা নাড়াচাড়া করি বা আঁকি তারা শুরু করলো, কিন্তু মূলত আপনারা ওই একটা ছবি দেখলে বুঝতে পারেন এখানে বাবা এবং মা। আপনি ব্যক্তিগতভাবে কি ছবি আঁকাতে পারদর্শী কিভাবে? আমি ছোটবেলায় বিভিন্ন শিল্পীর আঁকা ছবি দেখতাম, তার থেকে আমার মনের অনুভূতি চাইবে, আমি আঁকতে পারি। আঁকতে আঁকতে এখন আমি চিন্তা করি এই ঘরে যদি আমার কিছু বা এই টাইপের অন্য কিছু ছবি আঁকা যায়। আপনি ছবি আঁকার যে সরঞ্জাম ব্যবহার করেছেন, আমাদের শ্রোতাদের একটু বলেন কি দিয়ে গেছে। এখানে ছবি আঁকার জন্য আমি মূলত খুব হালকা ধরনের যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো, যেমন পাটের দড়ি দিয়ে তৈরি করছি, ধান দিয়ে তৈরি করছি, চালনির উপরে তৈরি করছি, তারপরে হাঁসের ডিমের উপরে তৈরি করছি, মাটির এই শেড প্লেটের মধ্যে তৈরি করছি, বিভিন্ন জিনিস যেগুলো ফালানো হয় দামি আমার কোনো, যেমন জলনীলাতে হালকা জিনিস দিয়ে তৈরি করতে, আমি ঠিক সেই তৈরি করি। এবার আপনি সংক্ষেপে বলবেন যে আপনাদের কি দেখা। এখানে ওনার বাবা মায়ের ছবি, এগুলো আমরা শান্ত দেখি। বাবা ছিলেন তৎকালীন ছবিতে ফিরে, মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী। উনি জন্মগ্রহণ করেন 1858 সালের 30শে জানুয়ারি, এবং মারা যায় 1937 সালে। 1937 সালের 23শে নভেম্বর মারা যান, এবং ওনাকে পোড়ানো হয় 24শে নভেম্বর। এইবার বলুন যে স্যার জগদীশ চন্দ্র বসু যে পৈতৃক ভিটা এবং আনুষঙ্গিক আরো যত ছড়িয়ে ছিটিয়ে আছে, সব মিলিয়ে আরো শ্রোতা দর্শক কি দেখতে পাবে? এখানে আসলে মূলত ওনার বাড়ি দেখতে পারেন, এবং পুকুর আছে, ঘাট আছে, গাছপালা আছে, সেই পুরাতন আমলের তাল গাছ আছে, তারপরে এই টাইপের। ওই সময় মূলত খুব বেশি বিরাট জমিদার ছিলেন, ওনার বাবা যে ম্যাজিস্ট্রেট ছিলেন, এই ম্যাজিস্ট্রেট অবস্থায় উনি বিভিন্ন জায়গায় চাকরি করতেন, বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতেন, দেখতে দেখতে ছোটবেলায় ওনার গাছের প্রতি একটা মমতা। এখানে তো স্যার জগদীশ চন্দ্র বসু নামে একটি কলেজ এবং স্কুল রয়েছে। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কেমন? স্কুল কলেজ মিলে প্রায় 1,000-এর মতো আছে। আমরা একটু অভিযোগ শুরু করি। এই যে একটু দৈন্য দশা দেখছি, এইগুলো, হ্যাঁ,
উন্নত করার জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি হচ্ছে? এখানে অনেক কাগজ কলমে মুখে বলা হয়, কিন্তু বাস্তবে পরিকল্পনা তেমন না, কারণ সেই ধরনের শিল্পবদ তাহলে ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা কি করছেন? ওনারা শুধু বলে যান কিন্তু কাজ করছেন না। ওনাদের কাজ করতে আসতে প্রায় যে অন্তত বছর হয়ে গেছে, ওরা অনেক কিছু করতে পারছে কিন্তু কিছু হচ্ছে না, শুধু বলাই হচ্ছে। আপনার ভবিষ্যৎ কি স্বপ্ন? আমার স্বপ্ন, আমি যদি কিছু এই সরকারি বা বেসরকারি উদ্যোগ নিয়ে কিছু করতে পারতাম, তো মনে আমার একটা তৃপ্তি আসতো যে অনেক কিছু করতে পারলাম। কারণ অনুপ্রেরণা পেলে আমাদের দেশে 14 কোটি মানুষের মধ্যে অনেকটা হয়তো বৈজ্ঞানিক সৃষ্টি হতো, বিজ্ঞান পড়তে পারতো। এখনো দেখা যায় ম্যাট্রিকে পড়তে গেলে 17-5 জন বিজ্ঞান পড়ে। যে দেশে বিজ্ঞান চর্চা হয় না সে দেশ উন্নত হয় না। আমাদের কেন আজকে দুর্দশা থাকে? আমরা তো অনেক কিছু সৃষ্টি করতে পারি, দিতে পারি। আচ্ছা, আমরা বই পড়ে যতটুকু জগদীশ চন্দ্র বসুকে জেনেছি, তার বাইরে তার কোনো আবিষ্কার আছে সম্পর্কে আপনার কোনো তথ্য জানাচ্ছে? হ্যাঁ, তার তথ্য মধ্যে উনি জীবিত অবস্থায় প্রায় 14টা বই লিখছেন, ইংরেজিতে টেক্সট বই, একটা লিখছেন বাংলা। সেই বইগুলো কপি যদি আমাদের ছেলেমেয়েরা পড়তে পারতো, দেখতে পারতো, অনেকটা বড় হতে পারতো। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে বৈজ্ঞানিক সৃষ্টি হয়, আমাদের দেশের সৃষ্টি হয়, কারণ এরা অনুপ্রেরণাই পায় না। আর তার বৈজ্ঞানিক আবিষ্কার কি কি আছে? তার প্রায় উনি 100টা জিনিস আবিষ্কার করছেন। আপনার রাডার দেখেন, মোবাইল দেখেন, সোলার লাইট দেখেন, তারপরে আরো অনেক কিছু আছে। এই যে আজকে যে চাঁদে যে যাচ্ছে, এটার সূত্রটা মনে, কারণ এই চাঁদের ছবি গ্রহণ করা বা অদৃশ্যকে দেখা একমাত্র রাডার দিয়ে দেখা যায়। রাডার দিয়ে আমরা যখন দেখলাম যে ওই চাঁদেই আছে, তখন বিভিন্ন ভাবে মহাশূন্য গবেষণা শুরু হয়ে গেছে। এটার মূল বলতে গেলে আমি জগদীশ বসুকে দিই। সৌরশক্তিকে ধরতে গেলে ওনার দান। উনি বিভিন্ন টাইপের, আমরা যত বেশি চর্চা করব ওনাকে বের করতে হবে। ওনাকে বের করতে পারে আমাদের নতুনদের মাঝখানে অনেক বৈজ্ঞানিক সৃষ্টি হবে। এখানে জগদীশ চন্দ্র বসু যেভাবে ছড়িয়ে আছে, তাতে তো এটা একটা পর্যটন প্রধান এলাকা হতে পারে। হ্যাঁ, সে ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা কি আছে? এখানে পুকুর আছে 5-6টা, সাঁতরাতে পারে, মাছের উপরে করতে পারে, ধরতে পারে, প্রকৃতির উপরে। তারপরে লেখক যারা আছে এখানে আসলে অনেক স্ক্রিপ্ট তৈরি করতে পারে, টিভিতে অনেক সিন নিতে পারে, যা কিছু। এই যে যান্ত্রিক যুগে আমরা এতটা ক্লান্তি বোধ করি, এখানে আসলে কিছু আমরা শান্তি পেতে পারি। শিক্ষক ছাত্রছাত্রী এরকম অনেকেই দেখতে পারেন, জানতে পারেন। তারপরে মূলত এখানে যে আজকে আপনার হুমায়ুন আজাদকে বলতেছেন, এই স্কুলের সৃষ্টি, এখানে বহু নাম করা ছাত্রছাত্রী রয়েছে। আমরা যদি ইচ্ছা করি আরো তৈরি করতে পারি। প্রিয় শ্রোতা, আমরা অজানা জগদীশ চন্দ্র বসুকে অনেকটাই জানলাম, হয়তো আরো বাকি রয়ে গেল, কিন্তু আমরা বাকি থাকতে যেতে চাই। কথায় বলে প্রদীপের গোড়ায় নেই অন্ধকার, কিন্তু সেই অন্ধকার দূর করবার জন্য আমরা আরো একটা প্রদীপ জ্বালিয়ে দেবো, আমাদের মনের প্রদীপ। এবং সেই মনকে যখন আমরা আমাদের এই বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারবো, তখন আমরা আরো আধুনিক হব এবং যুগের সাথে তাল মিলিয়ে চলবার জন্য নিজেকে আরো পরিণত করতে পারবো। আচ্ছা, নিয়েছেন। এবার আমি একটু উনি একটু ওনার একটা সাইড, উনি একটা প্রশ্ন করতে চান ওনাকে। আচ্ছা, হ্যাঁ, করে নেন, আপনি করেন, আপনি ওখানে জানেন। আপনাকে আপনার কাছে এখান থেকে তুলতে হবে তো। হ্যাঁ, ঠিক আছে। আমার কিন্তু লাস্টে একটা কথা বলতে চাই, যে আমি কামনা করি যে আরো জানি এই ধরনের বহু জগদীশ জানতে। আচ্ছা, ঠিক আছে। বলেছেন? হ্যাঁ, বলা হয়েছে এটা। বলেছেন অনেক বিজ্ঞানী হতে পারে, অনেকেই আমি নিজেও ছোটবেলা থেকে জেনে আসছি যে মার্কনি হচ্ছে রেডিওর আবিষ্কর্তা। এখন জানছি যে এটা প্রমাণিত হয়েছে যে স্যার জগদীশ চন্দ্র বসু নাকি এটা আবিষ্কর্তা। তো এটা আমাদের এই মিউজিয়ামে কি এমন কোনো প্রমাণ আছে বা কোনো কিছু দেখলে আমরা বুঝতে পারবো যে ঠিক উনি স্যার জগদীশ চন্দ্র বসুই ছিলেন রেডিওর আবিষ্কর্তা? হ্যাঁ, সেটা ওই দিকে একটা ছবি আছে, তাতে বিশ্লেষণ করা আছে। অর্থাৎ রেডিওর মাঝখানে যে ক্রিস্টাল ডায়োড আছে, সেই যন্ত্রটা এটা নিয়ে যায়। উনি যখন ইংল্যান্ডে যান, তখন ব্রিটিশ কুলি যারা আসতো এরা ওই বোঝাগুলি বয়ে নিয়ে গেছে, যার ফলে ওটা ছিল কাচের তৈরি। ওই কুলি যখন ভেঙে যায়, তখন উনি স্টেজে দাঁড়ান 1896 সালে রয়্যাল ইনস্টিটিউটে উনি এক্সপেরিমেন্ট করে। ওই স্টেজে দাঁড়ানোর পর দেখা যায় যে ওনার মেশিনটা চলতেছে না,
পচগুলো হয়ে গেছে। তখন উনি খোলার পর ঠিক করতে চান। মার্কনির দুইজন শিষ্য ছিল, একজন সোলারের, একজন কাস্তারের। তারা বলে যে আমরা তোমাকে সাহায্য করি। এই কথা বলে ওনার যন্ত্রটা, হাতের লেখার নোটটা চুরি হয়ে গেল। ওটা ছিল জগদীশ বসুর যে যন্ত্রটা ছিল, কাচের একটা নল, লম্বা, এর ভিতর পারদ এবং ল ছিল, এবং মার্কনির লোক সেটাকে তৈরি করে ইউ আকারে, ইংরেজি ইউ আকারে। এই পার্থক্য ছিল। এটাকে বলে ক্রিস্টাল লাইট। ক্রিস্টালের কাজ হলো কোনো তরঙ্গ বা কথাকে সোজা নিয়ে যায় বিদ্যুতে, বিদ্যুৎ থেকে আবার কথায় রূপান্তরিত করে। এখন আপনার যারা মোবাইল চার্জার অ্যাডাপ্টারের ভেতরে ওই ক্রিস্টাল লাইটটা থাকে। এখানে যে জিনিসটা আছে বললেন আপনি, জি, সেটাকে একটু দেখাবেন? হ্যাঁ আসেন একবার। আমরা না এই গল্পটা আরেকটা তাহলে আপনি বলছেন যে এইটাই একটা প্রমাণ হিসেবে আমরা ধরতে পারি হ্যাঁ যে স্যার জগদীশ চন্দ্র বসুই ছিলেন রেডিওর প্রকৃত আবিষ্কর্তা। হ্যাঁ। আমার ওই ছবিগুলি স্যার, এই যে কোনার কাছের, এই যে কাচের ভেতরে, এই যে সাথে ইংল্যান্ড যান রয়্যাল সোসাইটিতে, সেখানে এক্সপেরিমেন্ট করার জন্য। সেই স্টেজে দাঁড়িয়ে যখন উনি মেশিনটা খুললেন, দেখা গেল যে মেশিনটা চলছে না। কারণ তখন তো ভারতের কোনো কুলি ছিল না, ব্রিটিশরা এই কুলি ছিল। ওরা মাথায় বোঝা বয়ে নিয়ে যায়, জাহাজে বিভিন্ন জায়গায় ফালানো হয়, তাতে যন্ত্রটা ভেঙে যায়। উনি স্টেজে দাঁড়িয়ে তখন দেখলেন যে চলছে না। তখন ওই মুহূর্তে মার্কনির দুজন লোক ছিল, একজন নাম সোলারি, একজন নাম কাস্তারি। এরা বললো যে আমরা তোমাকে সাহায্য করতে পারি। এরা আসলেন, এগিয়ে আসার পরে একটু নাড়াচাড়া করলো। ওই মুহূর্তে জগদীশ বসুর হাতের লেখার নোট এবং তার যে ক্রিস্টাল ডায়ার যন্ত্রটা ছিল, এটা নিয়ে যায়। জগদীশ বসুর ক্রিস্টাল ডায়ার ছিল লম্বা আকারে, যে আমরা ডায়াবেটিসে যেমন প্রস্তাব পরীক্ষা করি, এই টাইপের লম্বা। আর মার্কনির ওই লোকগুলো ওই নলকে ইউ আকারে তৈরি করে ওর মধ্যে পারদ এবং স্প্রিং ব্যবহার করে। এটাই পার্থক্য হয়ে যায়। ইদানিংকালে আমরা যে ক্রিস্টাল ডায়ারটা দেখি, এটা ছোট্ট, যেমন বিদ্যুৎকে কথায় রূপায়িত করে এবং ওই বিদ্যুৎ থেকে এবং কথা রূপান্তর করতে হয়, যারা রেডিও ম্যাগনেটিক্স এরা বলতে পারে। কিন্তু এই যে আপনি যে তথ্যটুকু দিলেন, হ্যাঁ, এটার সত্যতা কেমন করে আমরা এটা জগদীশ বসু যে এক্সপেরিমেন্ট করা আছে, লেখা আছে, বা তার যে চিত্র আছে, এর থেকে বোঝা যায়। এবং এটাকে আমেরিকায় যে রেডিও ইনস্টিটিউশন আছে, ওখানে এক্সপেরিমেন্ট করা হয়েছে। মার্কনি এবং জগদীশ বসু কার কতটুকু পার্থক্য। রয়্যাল সোসাইটির যে নথিপত্র খোঁজা যায়, তাতে দেখা যায় যে জগদীশ বসু প্রথম উনি তৈরি করেন। আপনি ছোট থেকে বড় হয়ে জীবনের এই পর্যায়ে এসে জি। যে পরিমাণ ভালোবাসা জগদীশের জন্য আপনার আছে, সেই ভালোবাসা থেকে আমাদের শ্রোতাদের জন্য কি বলবেন? আমি আশা করব আমাদের দেশে যারা নবীন বা প্রবীণ যারা আছে, প্রত্যেকেই অনুপ্রেরণা দেবেন যে ছোটদের মাঝখান থেকে এই ধরনের আরো বহু জগদীশ যেন তৈরি হয়, তারা দেশ, সমাজ, জাতিকে অনেকটা শিক্ষা দিতে পারে। এই আমি কামনা করব। হ্যাঁ, আপনি একটু নিজের পরিচয়টা দিয়ে দেন। আমি ব্যক্তিগত, আমি রাজখালী ইউনিয়নের অধিবাসী। আমার গ্রামের নাম প্রাণীমণ্ডল, আমার নাম মোহাম্মদ জমির খান। আমি এই স্কুলেই পূর্বে ছাত্র ছিলাম, এখন এই স্কুলে আমি এখন কর্মরত। আপনার গবেষণার কাজ নিয়ে একটু বলুন। আমার গবেষণা, আমি এই যে বইটা লিখছি, আমার বইয়ের নাম বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু। এটাকে আরও দ্বিতীয় মুদ্রণ করে আরও তত্ত্ববহুল সংগ্রহ করেছি, পুনঃমুদ্রণ করবো। এটাই আরো আমি দেখতে চাই যে আমার হাতেও যেন কিছু জগদীশ বসু তৈরি হয়। এটাই আমার কামনা, যে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বিজ্ঞান বৈজ্ঞানিক তৈরি হয়েছে, আমার দেশে সে কেন তৈরি হবে না, এটাই আমার প্রশ্ন। আপনার ইচ্ছে পূরণ হোক। এবং সরকারি বেসরকারি ভাবে এটাকে যদি আরো সাহায্য সহযোগিতা করা যেত, অনেকটা করতে পারত। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে কেউ এগিয়ে আসে না, শুধু কথাই বলে কিন্তু কাজ করে না। আপনার ইচ্ছে, আমি আশা করি আরো যেন এই ধরনের বহু জগদীশ আমাদের দেশে তৈরি হোক, আমাদের এই দারিদ্রতা দূর হয়ে যায়।
আমি চাই যে না, আমাদের দেশে ডক্টর ইউনূসের মতো বহু ইউনূস যেন তৈরি হয়। এবং সবার জন্য যার প্রতি একটু দৃষ্টি দেয়। হ্যাঁ, এবং আরো ইচ্ছে করি যেন আরো যারা দেশবাসী আছে সবাই যেন সাহায্য সহযোগিতা করলে অনেকটা এগিয়ে যেতে পারবো। আপনার সব ইচ্ছে পূরণ হোক এবং আপনার ইচ্ছের আলোয় আমাদের ভালো আরো পরিণত হোক, আরো সমৃদ্ধ হোক দেশ এবং জাতি এবং আমরা সবাই। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। তো আপনি যে এই স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট এবং কলেজের সাথে জড়িত, এটা কত বছর যাবত? এটা ছোটবেলা থেকে, আমি প্রায় 60 সালের থেকে ওখানে ছাত্র ছিলাম। এরপর বিভিন্ন জায়গায় চলে যাই এবং 93 সাল থেকে এর সাথে আমি জড়িত। 93 সাল থেকে, 1993 সাল। আপনি কি এই এলাকার? আমি এই ওনার ইউনিয়নে, এই রারিখাল ইউনিয়নে প্রাণীমণ্ডল গ্রামের আমি ছেলে। আপনার পরিবার কোথায় থেকে আসেন? এরা সবাই দেশে থাকে, ছেলেরা বিভিন্ন জায়গায় চাকরি করে। এই যে এই ইনস্টিটিউটের সাথে আপনি কিভাবে জড়িত হলেন? ও, আমি এরপরে দেশে আসি, বিভিন্ন জায়গায় ছিলাম, চাকরি করতাম। এরপরে এখানে আসি, এখানে আসার পর এখানে কাজ। কি জিনিসটা বেশি কাজ করেছে আপনাদের সাথে জড়িত হওয়ার পিছনে? এটার পেছনে যখন বিভিন্ন জায়গায় যেতাম তখন শুনতাম যে জগদীশ বসু অনেক বিখ্যাত ব্যক্তি সম্পর্কে, তখন একটা জানার ছেলে। ছোটবেলায় আমি স্কুলে অন্যান্য স্কুলের ছাত্র ছিলাম। এরপর একটা মনে একটা উৎসাহ যে এই ব্যক্তিকে কেন জানতে পারবো না, আমরা অনেক কিছু জানি অথচ ওনাকে কেন জানবো না। মূলত আপনার মনের হ্যাঁ, মনের ইচ্ছা থেকে। ভালোবাসেন বলেই হয়। জি। হ্যাঁ, সেটি হয়েছে। তো আপনি তো ওনাকে ওনার আত্মীয় স্বজনকে দেখেছেন? হ্যাঁ, ওনার আত্মীয় স্বজন দেখেছি। ওনার ভাগ্যের নাম ছিল হ্যাঙ্গোস, তাকে দেখেছি। তার নাতি টাতি ওনাকেও দেখেছি। তখন থেকে আমার একটা ইচ্ছে থাকলো যে আরো বেশি জানলে আমি জানলে অপরকেও দিতে পারবো, শিখতে পারবো। দেশের ছেলেমেয়েরা ওনার মতো বৈজ্ঞানিক হতে পারবো। আপনি যে ওনার সম্পর্কে এত জানার আপনার আগ্রহ, এই আগ্রহের পরিপ্রেক্ষিতে আপনি কি করেছেন? এর পেছনে গবেষণা করেছি, বই লিখেছি, তারপরে ছবিও এঁকেছি, বিভিন্ন জিনিসের টাইপের মাধ্যমে ওনাকে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনি এই ইনস্টিটিউশনের যে ছোট্ট ভাঙা রুম আমি দেখতে পাচ্ছি, যেটি স্যার জগদীশ চন্দ্র বসু পৈতৃক নিবাস হিসাবে তৈরি করেছেন আমাকে, এখানে এই আপনি বই লিখে ছাড়া এই ছবিগুলো কিভাবে কালেকশন? এগুলো এই বড় ছবিগুলি কলকাতা থেকে সংগ্রহ করা হয়, এরপরে চলে যায় কলকাতা থেকে আসে, ওগুলি দেখে দেখে তারপরে এখানে কালেকশন করা হয়, তৈরি করা হয়। এরপরে আমিও নিজে কিছু ছবি তৈরি করেছি। আপনি যে বই লিখেছেন, আপনার বই দেখেছি আমরা, তো সেটার ইনফরমেশনগুলো আপনি কোথেকে পেয়েছেন? এগুলো 90% আমি কলকাতা থেকে কালেকশন, বাংলাদেশে কোথাও, হ্যাঁ, বাংলাদেশে কোথাও কালেকশন পাওয়া যায় না। মিল থেকে বিভিন্ন জায়গায়, তারপর বিভিন্ন লাইব্রেরি থেকে কালেকশন করা হয়েছে। তা আপনি নিজের উদ্যোগে সেগুলো? হ্যাঁ, ওগুলো আমি সংগ্রহ করেছি। এই যে বইটা বের করেছেন, এর পিছনে কি আপনাকে কোনো আর্থিক সহায়তা করেছে? আর্থিক সহযোগিতা খুব কম, আজ বরঞ্চ পুরস্কার পেয়েছি। আপনাদের মতন যারা বাইরে থেকে আসে তারাই শুধু আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে, সেই অনুপ্রেরণা কিসে আমি এটা। এই যে একটু আগে তিরস্কার বললেন, এটা কোন অর্থ? তিরস্কার বললাম যে অনেকের মাঝখানে হিংসা জায়গায় যে কেউ কাজ করছে না, আমি কেন করছি, এটা তো কোনো মানে আর্থিক লাভবান না। এটা তেমন কোনো কিছু না, ফায়দা না হলে বড় অন্য কোনো কিছু করলেও একটা কিছু লাভ হতো। এটা করতে গিয়ে অনেকের কাছে আমি নিজের খেয়ে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হয়েছে। আচ্ছা, ওটা বললেও তেমন কোনো আপনার ক্ষতি নেই না, আপনার মন যেটা চেয়েছে আপনি সেটা করেছেন। তো এই যে স্যার জগদীশ চন্দ্র বসু এত বড় একজন বিজ্ঞানী ছিলেন এবং আমরা জানি যে বেতারও ওনারই প্রথম আবিষ্কার, তো ওনার এই জিনিসগুলো যে আমাদের বাংলাদেশ এবং পৃথিবীবাসী জানে না, তাতে আপনার খুব আছে? হ্যাঁ, খুব আছে। যে আমার ইচ্ছা সব দেশে কিছু না কিছু মানুষ সাহায্য করে, তারা অনেক বিজ্ঞানী, কিন্তু আমাদের দেশ কেন বিজ্ঞানী পেয়েছেন, বিজ্ঞানী জিনিস আমি ব্যবহার করি। যেমন আমি বলি কলমটা কোথায় কিভাবে তৈরি হলো, এটা আমরা জানতে চাই না, কলমকে শুধু ভোগ করতে চাই। আমাদের দেশে যেভাবে যে জনসংখ্যা বাড়ছে, প্রত্যেকটা লোক যদি আমরা কারিগরি এইভাবে টেকনিক গুলি যে আয়ত্ত করতো,
আমরা পৃথিবীতে অনেক উপরে চলে যেতাম। হুম। সেই পরাধীন আমলেও এদেশের লোক, এই বাংলার লোক কত স্বাধীনতা যুদ্ধে কাজ করেছে, কত কিছু তৈরি করেছে, আমরা কেন পারবো না? আমরা তো এখন ইচ্ছা করে ফ্রিজ খুলি, কত কিছু কম্পিউটার, এইগুলো এত নাড়ার পরেও আমরা কেন বিজ্ঞানের সাধনা করতে পারি না? বিজ্ঞানের চর্চা হবে। এই যে এই ইনস্টিটিউশন যেটা প্রত্যেকবারই ছিল একদম, এটা যে এরকম অবহেলিতভাবে পড়ে আছে, এর পিছনে এটাকে আরো সুন্দর করা যেত বলে আপনি মনে করেন? হ্যাঁ, করা যায়। আমার কথাটা আমরা নির্ভর করে তাদের একটু আর্থিকভাবে সাহায্য করে একটু এগিয়ে আসতে আমরা অনেকটা কাজ করতে পারি। তাতে কি হবে? তাতে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, আমরা বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলতে পারবো যে আমরা বাঙালি। কার কাছে বলবেন? দেশের কাছে বলবো, জাতির কাছে বলবো। এখন যারা কর্মকর্তা আছে, যারা পরিচালনা করছে, তারপরে দুর্ভাগ্য যে আমাদের বিজ্ঞান জাদুঘর আছে, এরা অনেকটা পেছনে। এরা যদি আরো বেশি চর্চা করতো, আরো বেশি আমাদের দিত, সাহায্য করতো, আমরা অনেকটা কিছু করতে পারতাম। তো এই যে এটা যে হচ্ছে না, এর পিছনে আপনি কি কি কারণ বলবেন? এটা হচ্ছে না, বিশেষ করে আমি মনে করি যে আমাদের যারা বিজ্ঞান চর্চা করতে প্রথমত ইংরেজি প্রয়োজন। ইংরেজি আমরা জানি, ইংরেজি ইন্টারের পরে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। ইংরেজি রেডিও টিভিতে খবর হলে ইংরেজি আমরা পট করে বন্ধ করে দিই। বাইরের বিজ্ঞান চর্চা সম্পর্কে আমরা কোনো খবর রাখি না। পৃথিবীর সব দেশে বিজ্ঞানের মোটামুটি একটা বিজ্ঞান ক্লাব আছে। আমাদের এই স্কুলে বিজ্ঞানের কোনো চর্চাই বিজ্ঞান। তাছাড়া কি আপনি মনে করেন যে জগদীশ চন্দ্র বসু, আপনি যে বললেন হিন্দু বলে এটার মাত্রাগুলো কিভাবে জানেন? আমি এখানে যারা দর্শক আসে বেশিরভাগই যারা হিন্দু, তাদের যে শোনার বা জানার আগ্রহটা অনেক বেশি, কিন্তু মুসলমান একটা ছেলে বা মেয়ে জানতে চায় না। তো আপনি কি মনে করেন যে জগদীশ চন্দ্র বসু একটা হিন্দু বলেই এখানে না অন্য হিন্দুরা এখানে আসেন, কিন্তু অন্য ধর্মাবলম্বী লোক আসেন? আসে, আসবে না কেন? সবাই আসে। যেমন এখানে মুসলমান ছেলেরা আসে, বয়স্ক ব্যক্তিরা যতটুকু আগ্রহ আছে, কিন্তু ওই ইয়ং বয়সে কোনো ছেলে বা মেয়ের মধ্যে ততটা আগ্রহ। এই জন্যই আমার কাছে মনে হয় যে খ্রিস্ট পাঠ এই